সবাইকে ডিআরআর ফিজিক্স লার্নিং জোনে স্বাগত। আজকে আবার চলে আসছে আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে। এটি হলো আমাদের যশোর বোর্ডে আসছিল 22 সালে মেবি। এখন এইরকম প্রশ্ন প্রতি বছরই আসে, কিন্তু সব কিছু মানে চেঞ্জ করা আসে, কিন্তু কিছু কিছু টপিক এখানে একই রকম থাকে। তো এখন এটি যখন প্রতি বছরই এরকম ভাবে আসে, তাহলে একটু আমরা দেখি এটাকে কিভাবে আমরা সলভ করতে পারি, এবং আমরা একটু দেখি এটা কি প্রশ্নটা কি কি চাইছে আমাদের থেকে একটু দেখি। তাহলে আমাদের প্রথম উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের মধ্যে বলছে যে একটি সেকেন্ড দোলককে একটি সেকেন্ড দোলককে পাহাড়ের পাদদেশ থেকে মানে পাহাড়ের নিচে থেকে চূড়ায় নিয়ে যাওয়ার হলে, পাহাড়ের নিচে থেকে পাহাড়ের চূড়ায় পর্যন্ত নিয়ে যাওয়া হলে দিনে 50 সেকেন্ড সময় হারায়। মানে আমাদেরকে বলছে যে এখানে একটি সেকেন্ড দোলককে যদি আমরা পাহাড়ের মানে নিচ থেকে যদি পাহাড়ের চূড়ায় পর্যন্ত নিয়ে যাই, তাহলে নিয়ে গেলে আমাদের দিনে 50 সেকেন্ড সময় হারিয়ে যায়। মানে 50 সেকেন্ড সময় সে মানে পুরো দিনে আমরা জানি আমাদের পুরো দিনে 86,400 সেকেন্ড হলো আমাদের পুরো দিনে হয় যে। তো এখন পুরো দিনে 86,400 সেকেন্ডের মধ্যে থেকে আমাদের 50 সেকেন্ড কি হারিয়ে যায়। তাহলে এখানে পৃথিবীর ব্যাস দিছে, মানে পৃথিবীর ব্যাসার্ধ দিছে যে 6,400 কিলোমিটার, অভিকর্ষজ ত্বরণ দিছে g is equal to 9.8 per second square। তাহলে আমাদের এখানে উদ্দীপক দিছে একটা, প্রশ্ন দিছে দুইটা। প্রশ্নের মধ্যে দিছে উদ্দীপকের পাহাড়ের চূড়ায় সরল দোলককে দোলনকাল নির্ণয় করো, সরল দোলকের দোলনকাল নির্ণয় করো। তাহলে কি এই উদ্দীপকের মধ্যে যে সরল দোলকের কথা বলা হয়েছে, সেই দোলকটির কি দোলনকাল নির্ণয় করতে বলছে। তারপর দ্বিতীয় নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে যে কি কৌশল অবলম্বন করলে উদ্দীপকের দোলকটি পাহাড়ের চূড়ায়ও সেকেন্ড দোলকের ন্যায় আচরণ করবে। গাণিতিক যুক্তির সাহায্যে উত্তর দাও। তাহলে আমাদেরকে দুটি প্রশ্ন দিয়েছে, আমি আরেকবার বলি যে প্রথম প্রশ্ন আমাদের থেকে চাইছে যে উদ্দীপকের পাহাড়ের চূড়ায় সরল দোলকের দোলনকাল নির্ণয় করো। যখন আমরা এই সেকেন্ড দোলকটিকে যখন পাহাড়ের চূড়ায় নিয়ে যাব, তখন তার দোলনকালটি নির্ণয় করতে বলছে। আর এই সেকেন্ড দোলকটিকে যখন আমরা পাহাড়ের উপর নিয়ে যাব, তখন আমাদের মানে কি কোন ধরনের কৌশল অবলম্বন করলে সেটি আমাদের সেকেন্ড দোলকের ন্যায় কাজ করবে, মানে সেকেন্ড দোলক যেরকম কাজ করে সেরকম কাজ করবে। তাহলে আমরা একটু দেখি যে কিভাবে এটা সলভ করা যায়। তাহলে প্রথমে আমি বোর্ডটাকে ক্লিন করে ফেলি, তারপর দেখাচ্ছি। তাহলে আমাদের প্রশ্ন কি বলছিল? প্রশ্ন বলছিল যে উদ্দীপকে পাহাড়ের চূড়ায় সরল দোলকের দোলনকাল নির্ণয় করতে বলছিল। এটা আমাদের প্রথম প্রশ্ন। তাহলে আমাদের উদ্দীপকের মধ্যে দেওয়া ছিল যে একটি সেকেন্ড দোলকের পাহাড়ের পাদদেশ থেকে পাহাড়ের চূড়ায় যাওয়ার হলে চূড়ায় নিয়ে যাওয়া হলে দিনে 50 সেকেন্ড সময় কি হারাইছে। তাহলে আমরা প্রথমে দেখবো যে সেকেন্ড দোলক কি। আমরা প্রথমে সেকেন্ড দোলকটি দেখি। এটি হলো এটিকে আমরা বব বলি। এটিকে আমরা বব বলি। আর একটি পেন্ডুলাম, ঘড়ির পেন্ডুলাম যেরকম সেরকম। হ্যাঁ, মনে করলাম এই ববটি যখন আমার এখান থেকে এখানে যায়, ববটিকে যখন আমি এখান থেকে ফোর্স দিব, তখন সেটি সোজা থেকে একটু এক জায়গা থেকে যখন অন্য জায়গায় যাবে, তখন সেটি সময় লাগবে 1 সেকেন্ড। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সময় লাগে 1 সেকেন্ড। আবার সেই যখন একই রকম ভাবে সেই এক জায়গা থেকে আবার যখন অন্য জায়গা থেকে যখন আবার আগের জায়গায় ফিরে আসবে, তখন তার সময় লাগবে 1 সেকেন্ড। তার মানে যেতে লাগবে 1 সেকেন্ড, আসতে লাগবে 1 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড। আর আমাদের এখানে যখন এখান থেকে এখানে গিয়ে আবার ফিরে আসে, যখন 2 সেকেন্ড লাগে, তখন আমরা সেটাকে বলি কি পূর্ণ দোলক।
হ্যাঁ, বুঝে গেছে? তাহলে পূর্ণ দোলন কি? পূর্ণ দোলন হলো এক জায়গা থেকে যখন আমাদের দোলকটি এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে আবার পূর্বে জায়গায় ফিরে আসে, তাকে আমরা পূর্ণ দোলন বলবো। পূর্ণ দোলন সম্পূর্ণ হয় 2 সেকেন্ডে। আমরা t = 2 সেকেন্ড লিখতে পারি, কারণ পূর্ণ দোলন হলো টি দিয়ে প্রকাশ করি, আর টি হলো 2 সেকেন্ড। মানে আমাদের একটি দোলন যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে এবং সেই জায়গায় ফিরে আসবে, তখন আমরা তাকে পূর্ণ দোলন বলবো। কারণ পূর্ণ দোলন সম্পূর্ণ হতে সময় লাগে 2 সেকেন্ড। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের অর্ধ দোলন সম্পূর্ণ হতে অর্ধ দোলন কতক্ষণ লাগবে? আমাদের অর্ধ দোলন লাগবে 1 সেকেন্ড। পূর্ণ দোলন যদি লাগে 2 সেকেন্ড, অর্ধ দোলন লাগবে আমাদের 1 সেকেন্ড। আমাদের অর্ধ দোলন লাগবে 1 সেকেন্ড। তাহলে এখান থেকে এখানে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াতে 1 সেকেন্ড লাগে, তাহলে সেটি আমাদের অর্ধ দোলন। এখন যখন ওই জায়গা থেকে আবার যখন আগের জায়গায় ফিরে আসবে, তখন 1 সেকেন্ড লাগবে, তাহলে আমাদের কি হবে? ওইটাও অর্ধ দোলন। তাহলে অর্ধ অর্ধ কি পূর্ণ, দুইটা অর্ধ মিলে একটি পূর্ণ হয়। তার মানে এখানে যেতে 1 সেকেন্ড লাগে, আসতে 1 সেকেন্ড লাগে। তাহলে কি হয়? তাহলে এটা আমাদের কি পূর্ণ দোলন হয়। তাহলে আমাদেরকে যখন এখানে আমাদের উদ্দীপকে বলছিল একটি সেকেন্ড দোলক মানে কি? একটি পূর্ণ দোলক। সেকেন্ড দোলক বলবে মানে হলো পূর্ণ দোলক। কারণ আমরা জানি কোনো কিছু অপূর্ণ থাকে না, সবকিছু পূর্ণ হতেই হয়। তাই জন্য পূর্ণ দোলককে আমরা সেকেন্ড দোলক বলবো। যেমন আমরা যদি এখানে আরেকটি দেওয়া আছে, যেমন দিনে 50 সেকেন্ড সময় হারায়। এখানে কতদিন দেয় না? 1 সপ্তাহ দেয় নাই, 2 দিনও দেয় নাই, 4 দিনও দেয় নাই। এখানে শুধু বলছে যে চূড়ায় নিয়ে যাওয়া হলে দিনে 50 সেকেন্ড সময় হারায়। এখন দিনে মানে কি? দিনে মানে আমরা সবসময় ধরবো একদিন। একদিন মানে 24 ঘন্টা। তাহলে আমরা ধরবো একদিন মানে আমরা ধরবো 24 ঘন্টা, কারণ এখানে দিনে বলছে। ঠিক তদ্রূপ সেকেন্ড দোলক মানে 1 সেকেন্ড বলে নাই, এখানে সেকেন্ড দোলক মানে একটি পূর্ণ সেকেন্ড বলছে। পূর্ণ মানে 2। আমরা এখানে দুই ধরবো, কারণ সেটি যাবেও এক জায়গা থেকে আবার ফিরে আসবে একই জায়গায়, তাই জন্য এটা পূর্ণ দোলন। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি এখানে সেকেন্ড দোলক কাকে বলে। আর সেকেন্ড দোলকের পাশাপাশি আমরা বুঝতে পারছি যে পূর্ণ দোলক কি, অর্ধ দোলন কি। পূর্ণ দোলনও বুঝছি, অর্ধ দোলনও বুঝছি। তাহলে আমরা একটু ম্যাথটা করি। আমাদের বলছে যে উদ্দীপকে পাহাড়ের চূড়ায় সরল দোলকের দোলনকাল নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখবো যে একটি সেকেন্ড দোলকের দোলন কাল t = 2 সেকেন্ড। তাহলে একটি সেকেন্ড দোলকের দোলনকাল 2 সেকেন্ড। তাহলে একটি সেকেন্ড দোলকের অর্ধ দোলন হবে 2/2 = 1 সেকেন্ড। তাহলে একটি সেকেন্ড দোলকের পূর্ণ দোলন হয় 2 সেকেন্ডে, আর অর্ধ দোলন হয় 1 সেকেন্ডে। তাহলে এখানে আমাদেরকে কি বলছে? যে দিনে 50 সেকেন্ড সে হারায়। তাহলে আমরা জানি কি? আমরা জানি একদিন সমান 86,400 সেকেন্ড। আমরা জানি কি? আমরা জানি যে একদিন সমান 86,400 সেকেন্ড। তাহলে এই একদিন সমান যখন আমরা জানি যে 86,400 সেকেন্ড, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 86,350 টি অর্ধ দোলন দেয় কত সেকেন্ডে? অর্ধ দোলন দেয়
কত সেকেন্ডের মধ্যে? ৮৬,৪০০ সেকেন্ড। তাহলে ৮৬,৩৫০টি অর্ধদোলন দেয় কত সেকেন্ডের মধ্যে? ৮৬,৪০০ সেকেন্ডের মধ্যে। তার মানে একদিনের মধ্যে এতটি সে অর্ধদোলন দেয়। আমরা এখানে পূর্ণ দোলন এখন বের করতেছি না, কারণ আমরা এখানে আমাদেরকে বলছে যে 50 সেকেন্ড সে হারায়, মানে পৃথিবীতে মানে পাহাড়ের নিচ থেকে যখন পাহাড়ের চূড়ায় নিয়ে যাব সে দিনে 50 সেকেন্ড সে হারায়। তাহলে 50 সেকেন্ড যখন হারায় তখন আমরা ধরছি সে 1 সেকেন্ডে, তো আমরা দেখছি যে 1 সেকেন্ডে হয় যে অর্ধ দোলন, 2 সেকেন্ডে হয় যে পূর্ণ দোলন। তাহলে আমরা 1 সেকেন্ড ধরে কাজ করতেছি। তাহলে এখানে সে 1 সেকেন্ড ধরে কাজ করলে সে অর্ধ দোলন দিছে যে এতটি অর্ধ দোলন দিছে এতটির মধ্যে। তাহলে সে যখন সুতরাং একটি অর্ধ দোলন দেয়, এটা একটি হলো আরো কম হলো আমরা জানি ভাগ। তাহলে এই ৮৬,৪০০ বাই ৮৬,৩৫০ সেকেন্ড। তাহলে একটি হলো আরো কম হলে ভাগ হওয়ার পরে এখন আমাদেরকে বলছে যে কি, এখন আমরা 2 সেকেন্ড বের করব। কারণ 2 সেকেন্ড কেন বের করব? কারণ আমরা জানি 1 সেকেন্ড 2 সেকেন্ড মিলে কি পূর্ণ দোলন গঠিত হয়। তাহলে আমরা যখন এখানে অর্ধ দোলন দিয়ে বের করতেছি তাই জন্য আমরা 2 লিখব। 2 যে দুইটি অর্ধ দোলন দেয়, দুটি হলে বেশি হলে আমরা গুণ করব। 86400 ইন্টু 2 86350। এটাকে যখন আমরা কাজ করব তখন মান পাবো আমরা 2.001158 সেকেন্ড। তাহলে আমরা প্রথমে কি বের করছি? প্রথমে বের করছি যে আমাদেরকে মানে কি বলছিল, আমাদেরকে বলছিল সে দিনে 50 সেকেন্ড হারায়। তাহলে আমাদেরকে বলছিল সে দিনে 50 সেকেন্ড হারায়, তাহলে একদিন থেকে সে 50 সেকেন্ড হারায় দেয় কোথায়? উপরে, মানে যখন আমরা সেটাকে পাহাড়ের নিচ থেকে উপরে নিয়ে যাব তখন। তাহলে সে যদি 50 সেকেন্ড হারায়, আমরা জানি কি 1 সেকেন্ডে একটি দোলক একবার যায়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় সে ববটি যাওয়া, মানে আমরা তো জানি যে গোলটিকে আমরা বব বলি। তো এই ববটি এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে আবার ফিরে আসতে 2 সেকেন্ড লাগে, যেতে লাগে 1 সেকেন্ড, আসতে লাগে 1 সেকেন্ড। তাহলে আমরা যখন জানতে পারছি সে 1 সেকেন্ডে কাজ করে, মানে 1 সেকেন্ডে সে যায় আবার 1 সেকেন্ডে আসে, তাহলে 2 সেকেন্ড। তাহলে আমরা বুঝতে পারছি সে 1 সেকেন্ডে চলাফেরা করে, 1 সেকেন্ডে চলে আবার 1 সেকেন্ডে চলে, মোট 2 সেকেন্ডে চলে। তো 1 সেকেন্ডে যখন চলে তাহলে আমরা অর্ধ দোলন দিয়ে বের করব। তাহলে সে 1 সেকেন্ডে যদি একবার যায় তাহলে অর্ধ দোলন তার একবার হয়। তাহলে আমরা 50 সেকেন্ড যখন আমাদের থেকে চলে যাবে, তার মানে আমাদের থেকে কি অর্ধ দোলন 50 বার, মানে 50 বার যে সে যাবে আসবে সেটিও চলে যাবে। তাহলে আমরা এখান থেকে এখানে ৮৬,৪০০ থেকে আমরা কি করছি 50 বাদ দিয়ে দিছি। 50 বাদ দেওয়ার পরে ৮৬,৩৫০ আসে। তো ৮৬,৩৫০ যখন আসে মানে সে ৮৬,৩৫০ বার দোলন দিছে। তাহলে তার মানে সে অর্ধ দোলন দিছে এতবার। তাহলে সে একবার অর্ধ দোলন দিয়েছে, তার আরো কম। 2 বার হলে আরো বেশি। তো একবারে যখন কম আসছে সেটার সাথে 2 গুণ করে দিব। 2 গুণ করার পরে আমাদের আসবে 2.001158 সেকেন্ড। এটা হলো যে আমাদের কিসের মান? এটা হলো যে আমাদের টি প্রাইমের মান। টি প্রাইমের মান হলো 2.001158 সেকেন্ড। এটা হলো আমাদের কিসের মান? টি প্রাইমের মান। তাহলে এখন টি প্রাইমের মান আমরা বের করছি কিসে থেকে? টি থেকে টি প্রাইমের মান বের হয়েছে। এখন এটা হলো যে আমাদের কি 1 নম্বর প্রশ্নের উত্তর। তাহলে 1 নম্বর প্রশ্নটাও মনে হয় সবাই বুঝতে পারছো। 1 নম্বর প্রশ্নটা মেবি সবার বোঝা গেছে। তাহলে আমরা 2য় নম্বর প্রশ্নে চলে যাই। 1 নম্বর প্রশ্নটা যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে কমেন্ট করে বলতে পারবে। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই।
আমাদেরকে 2 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে যে কোন কৌশল মানে কি ধরনের কৌশল অবলম্বন করলে উদ্দীপকের দোলকটি পাহাড়ের চূড়ায়ও সেকেন্ড দোলকের ন্যায় আচরণ করবে। তাহলে আমরা তো প্রথমে বুঝতে পারছি যে সেকেন্ড দোলকটা কি, সেটা সবার ক্লিয়ার। আমি বুঝতে পারছি যে সেকেন্ড দোলক হলো একটি বব এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে আবার ফিরে আসে, তো যেতে লাগে 1 সেকেন্ড, আসতে লাগে 1 সেকেন্ড, মানে পূর্ণ দোলন, যেখানে পূর্ণ দোলন গঠিত হয় সেটাই হলো আমাদের কি সেকেন্ড দোলক। তাহলে এখানে বলছে যে কি ধরনের কৌশল অবলম্বন করলে উদ্দীপকের দোলকটি পাহাড়ের চূড়ায়ও সেকেন্ড দোলকের ন্যায় আচরণ করবে, গাণিতিক যুক্তিতে কি উদাহরণ দাও। তাহলে আমরা একটু দেখি যে কিভাবে আমরা এটা বের করতে পারি। প্রথমে আমাদের থেকে একটি সূত্র লাগবে, সেই সূত্রটি হলো যে t is equal to 2 pi root L by G। এই সূত্রটি আমাদের লাগবে প্রথমে, এটা তো আমরা সবাই জানি। এখন আমাদের থেকে প্রথমে বের করতে হবে যে পৃথিবী পৃষ্ঠের দোলন কার্যকারী দৈর্ঘ্যটি প্রথমে আমাদের থেকে বের করতে হবে। তারপরে গিয়ে আমরা বুঝতে পারবো যে পাহাড়ের উপরে কি হবে, পাহাড়ের উপর কার্যকারী দৈর্ঘ্যটা কত হবে। তাহলে আমরা একটু প্রথমে দেখি যে পৃথিবীতে আমাদের ওই দোলকের কার্যকারী দৈর্ঘ্য কত হয় একটু দেখি। তাহলে এখানে লিখবো যে পৃথিবী পৃষ্ঠে দোলকের t is equal to 2 pi root L by G। তাহলে এটার উপর যদি আমরা স্কয়ার দিই is equal to 4 pi square L by G। তারপর আমরা যখন আমাদের এখন L এর মান বের করতে হবে। L এর মান কি? L এর মান হলো কার্যকারী দৈর্ঘ্য। আমাদেরকে বলছে যে কি কার্যকারী দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে কার্যকারী দৈর্ঘ্য বের করার জন্য আমরা এই সূত্রটা অবলম্বন করছি। এই সূত্র অবলম্বন করার কারণ কি? এই সূত্র অবলম্বন করার কারণ হলো এই সূত্রের মধ্যে আমাদের আছে L আছে এবং G আছে। তো আমাদের থেকে কার্যকারী দৈর্ঘ্য বের করতে বলছে, আমাদের থেকে L লাগতো। তাহলে L যখন লাগতেছে আমরা কোথায় পাবো? L কে এই সূত্রের মধ্যে পাবো। তাহলে এই সূত্রকে যখন আমরা কাজ করব তখন এটা থেকে আমরা L টাকে বের করতে পারবো। যেমন এখানে বের করছি L is equal to G T square 4 pi square। এটা পাইছি। এটার পরে এখন এই G এর মান, এই G এর মানটা বসাবো, T এর মান বসাবো, পাই এর মান বসাবো, 4 তো 4 এর মতো থাকবে। তাহলে G এর মানটা যদি বসে, G এর মান আমরা পাইছিলাম কত? G এর মান পাইছিলাম যে 9.8 ইনটু T এর মান পাইছিলাম 2 এর উপর স্কয়ার আছে এখানে তাই স্কয়ার 4 ইনটু পাই এর মান হলো 3.1416 স্কয়ার। পাই এর উপর স্কয়ার আছে তাই স্কয়ার দিছি। তারপর এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, আমরা ক্যালকুলেশন করার পরে মান পাবো যে 0.9929 মিটার। এটা আমাদের কিসের? এটা আমাদের পৃথিবী পৃষ্ঠের দোলকের কার্যকারী দৈর্ঘ্য। পৃথিবী পৃষ্ঠের দোলকের কার্যকারী দৈর্ঘ্য হলো L is equal to 0.9929 মিটার। এটা আমাদের কিসের মান? পৃথিবী পৃষ্ঠের কার্যকারী দৈর্ঘ্যের মান। এখন আমাদের থেকে বের করতে হবে যে আমাদের পাহাড়ের উপরে কার্যকারী দৈর্ঘ্য কি হবে। তারপরে সেখান থেকে বুঝতে পারবো আমরা কি করলে পাহাড়ের উপরেও ঠিক একই রকম ভাবে আমাদের
যে সেকেন্ড দোলকটি ছিল, সে সেকেন্ড দোলকটি একই রকম, যেরকম আমাদের পৃথিবীর মানে আমাদের ভূপৃষ্ঠে যেরকম কাজ করছে, পাহাড়ের পাদদেশে যেরকম কাজ করছে, ঠিক একই রকম কাজ বা একই রকম আচরণ কোথায় করবে? পাহাড়ের উপরেও করবে। আর পাহাড়ের উপর কার্যকারী দৈর্ঘ্য বের করার আগে আমাদের থেকে পাহাড়ের হাইটটা বের করতে হবে, যে মানে পাহাড়ের উপর, তো আমাদের থেকে হাইট লাগবে। এবং আমরা জানি যে পাহাড়ের উপরে আর পৃথিবীর মধ্যে মানে পাহাড়ের নিচে আর পাহাড়ের উপরের মধ্যে আমাদের কি অভিকর্ষজ ত্বরণ মানে জিটা কি ভিন্ন হয়। জি এর মান সবসময় এখানে ভিন্ন হয়। পৃথিবী মানে আমাদের ভূপৃষ্ঠে যেরকম জি এর মান যেটা এখানে দিছিল যে কি 9.8, এটা হলো আমাদের কিসের মান? ভূপৃষ্ঠের ছিল যখন তখনের মান। কিন্তু এটা যখন পাহাড়ের উপরে যাবে তখন এটা ভিন্ন হয়ে যাবে। আর পাহাড়ের উপরে যদি জি এর মান ভিন্ন হয় তাহলে সেখানে গিয়ে এল এর মানও ভিন্ন হয়ে যাবে, কারণ আমরা এখান থেকে জি এর মান দিয়েই আমরা এল এর মানটা পাইছি। তো এখন জি যদি এখানে ভিন্ন হয়ে যায় এল এর মানও ভিন্ন হয়ে যাবে। তাহলে এল এর মান ভিন্ন হলে আমরা বুঝতে পারবো যে পাহাড়ের উপরে কার্যকারী দৈর্ঘ্য কিরকম। তাহলে আমরা প্রথমে বের করবো যে পাহাড়ের হাইট, পাহাড়ের মানে পাহাড়ের উপরে পাহাড়ের উচ্চতাটা বের করব। তাহলে পাহাড়ের উচ্চতা যদি বের করি তাহলে লিখবো যে পাহাড়ের উচ্চতা s is equal to t prime by t minus 1 into r। এটা হলো যে আমাদের কিসের মান? এটা হলো যে আমাদের হাইট মানে উচ্চতা বের করার জন্য এটা আমাদের এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে সব সময়। এই সূত্রটা কিসের? উচ্চতা বের করার জন্য, t prime by t minus 1 into r। আর এখানে r হলো আমাদের পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের পাহাড়ের উচ্চতা বের করার জন্য এস এর সূত্র এটা মাথায় রাখতে হবে, আর এখানে আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে আমরা এখন এই এটার মধ্যে যা যা আছে সবকিছুর মানে আমাদের তো সাংকেতিক চিহ্ন দিছে, তো সাংকেতিক চিহ্নগুলোর বদলে আমরা মানগুলো বসাই দিব। তাহলে এখানে টি প্রাইমের মান আমরা কি পাইছিলাম? টি প্রাইমের মান পাইছিলাম আমরা প্রথমে যে 1 নাম্বার প্রশ্নটা করছিলাম সেটার মধ্যে আমাদের টি প্রাইমের মান ছিল, সেখানের মধ্যে আমরা পাইছিলাম 2.001158। এটা হলো আমাদের প্রথমে যে মান বের করছিলাম প্রথমে টি প্রাইমের, সেই টি প্রাইমের মান এটা। তারপর টি এর মান হলো 2, তারপর এখানে -1 ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট দিব ইনটু এখন হলো আমাদের আর হলো কি? পৃথিবীর ব্যাসার্ধ। আর আমরা পৃথিবীর ব্যাসার্ধ পাইছিলাম যে 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6। এটা হলো আমাদের পৃথিবীর ব্যাসার্ধ। যখন আমরা এটাকে ক্যালকুলেশন করব তাহলে আমরা এস এর মান পেয়ে যাব। এস এর মান তাহলে এটা ক্যালকুলেশন করার পর আমরা মান পাবো 370.6 মিটার। তাহলে পাহাড়ের উচ্চতা কি পাইছি? 3705.6 মিটার হলো আমাদের পাহাড়ের উচ্চতা। তাহলে আমরা এস এর মানও পেয়ে গেছি। এস এর মান পাওয়ার পরে এখন আমরা অভিকর্ষজ ত্বরণ বের করব। কিসের? পাহাড়ের উপরে। কারণ আমরা পাহাড়ের উপরের মানটা তো পেয়ে গেছি যে আমাদের পাহাড়ের উপরে হাইটটা কত হবে। তাহলে এখন যখন হাইট পাইছি, হাইট থেকে এখন আমরা জি এর মানটা বের করব, কারণ পাহাড়ের উপরে সবসময় অভিকর্ষজ ত্বরণ ভিন্ন হয়। তাই জন্য ভিন্ন যে কতটা ভিন্ন হতে পারে সেটা আমরা এখন এটার মান থেকে বের করব। তাহলে লিখতে পারি যে এস উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ g prime is equal to 1/1 plus s by z s by r square into g। তাহলে এটা হলো আমাদের কি
জি প্রাইমের সূত্র, জি প্রাইমের মান বের করার সূত্র হলো এটা। কারণ আমাদের মানে পাহাড়ের উপরের অভিকর্ষজ ত্বরণকে আমরা কি জি প্রাইম দিয়ে প্রকাশ করব। পাহাড়ের উপরের অভিকর্ষজ ত্বরণকে আমরা জি প্রাইম দিয়ে প্রকাশ করব। তাই আর জি প্রাইমের মান বের করার সূত্র হলো যে 1/1 প্লাস এস বাই আর হোল স্কয়ার ইনটু জি। তারপর এখন আমরা এখানে যা যা আছে সবকিছু বসাই দিব। 1 এর জায়গায় বসবো 1, তারপর প্লাস এস এর মান পাইছিলাম আমরা এটা 3705.6। এটা হলো আমাদের এস এর মান। এটা আমাদের এস এর মান। তারপর নিচে ছিল আর এর মান আমরা পাইছিলাম 6.44 ইনটু 10 টু দি পাওয়ার 6। তো এটা ছিল আমাদের হোল স্কয়ার ইনটু এটা হলো আমাদের কিসের মান, এটা হলো যে আমরা যেটা আমাদেরকে উদ্দীপকে দিছিল সেই মানটা। উদ্দীপকে দিছিল আমাদেরকে 9.8। এটা আমাদের 9.8 অভিকর্ষজ ত্বরণটা দিছিল। এটা হলো যে আমাদের ভূপৃষ্ঠের মান। ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মান হলো 9.8। তাহলে এখন এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব তখন মান পাবো যে 9.78866 ms ইনভার্স 2। তাহলে এটা হলো যে আমাদের কিসের মান, জি প্রাইমের মান। আমরা তাহলে এখানে পৃথিবী পৃষ্ঠের দোলকের কার্যকারী যে কার্যকারী দৈর্ঘ্য ছিল সেটা পাইছি। তারপরে পাহাড়ের উচ্চতা বের করছি। পাহাড়ের উচ্চতা বের করার পরে আমাদের মনে পড়ছে যে কি, যে পাহাড়ের উপর তো অভিকর্ষজ ত্বরণের মানও ভিন্ন হয়। আমাদেরকে যে ত্বরণের মানটা দিছিল সেটা অভিকর্ষজ ত্বরণের মান যেটা দিছিল সেটা তো আমাদের ভূপৃষ্ঠের মান। আমরা তো পাহাড়ের উপরে চিন্তা করতেছি, তাই পাহাড়ের উপরের জন্য তো আলাদা, তা আলাদা এটাও বের করছি। এখন এটা বের করার পরে এখন আমরা বের করতে পারবো যে আমাদের মানে এল প্রাইমের মান কি, পাহাড়ের উপরে কার্যকারী দৈর্ঘ্য। পাহাড়ের উপরে কার্যকারী দৈর্ঘ্যকে আমরা এল প্রাইম দিয়ে প্রকাশ করব। আর এল প্রাইমের মান হবে যে কি সেটা আমরা একটু দেখতেছি। তাহলে সেটা আমরা করার জন্য এল প্রাইমের মান বের করার জন্য আমরা লিখতে পারি প্রথমে যে পাহাড়ের চূড়ায় কার্যকারী দৈর্ঘ্য L prime is equal to G prime T prime square 4 pi square। সূত্র একই। সূত্র L এর মান বের করার মানে কার্যকারী দৈর্ঘ্যের মান বের করার সূত্র একই, শুধু পাহাড়ের চূড়ায় যখন বের করতেছি সেটা যখন আমরা প্রাইম দিয়ে L প্রাইম দিয়ে যখন বের করতেছি তার মানে G এর উপরও প্রাইম হয়ে যাবে, T এর উপরও প্রাইম হয়ে যাবে। কারণ আমরা এখানে জি পাহাড়ের উপরে যা কিছু বের করছি সব কিছুই কিন্তু প্রাইম দিয়ে বের করছি। তাই জন্য যা যা আমাদের কাছে আছে সবকিছু আমরা প্রাইম দিয়ে দিব। তাহলে এখানে এগুলোর উপর এখন যখন প্রাইম দিয়ে বের করছি তখন এগুলার মানগুলো বসাই দিব। তাহলে জি প্রাইমের মান আমরা কত পাইছিলাম, জি প্রাইমের মান পাইছিলাম যে 9.78866 9.78866। তারপর কি ছিল ইনটু টি প্রাইমের মান কি, টি প্রাইমের মান হলো টি এর মান যখন 2, প্রাইমের মান হলো 2 স্কয়ার। তারপর এখানে এগুলো তো গেল। তারপর হলো 4 ইনটু পাই এর মান কি, পাই এর মান হলো 3.1416 স্কয়ার। হ্যাঁ, এখন সবকিছু তো বসানো হয়েছে। এখন যখন আমরা এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা মান পাবো 0.9918 মিটার। তো 0.9918 মিটার আমরা মান পাবো। কিসের মান, পাহাড়ের চূড়ায় কার্যকারী দৈর্ঘ্যের মান পাবো যে 0.991 মিটার।
তাহলে আমরা এখানে কি কি পাইছি দেখি আবার। আমরা পাইছি পৃথিবী পৃষ্ঠে দোলকের কার্যকারী দৈর্ঘ্যের মান পাইছি এটা। তারপরে গিয়ে আমরা পাহাড়ের উচ্চতা, কারণ আমাদের পাহাড়ের উপরে কাজ করতে হবে, তাই আমরা পাহাড়ের উচ্চতার মান পাইছি এটা। পাহাড়ের উচ্চতার পরে সেই উচ্চতার উপরে আমাদের যখন অভিকর্ষজ ত্বরণ যাবে তখন অভিকর্ষজ ত্বরণের মানও চেঞ্জ হয়ে যাবে। তাই পাহাড়ের উচ্চতার মান যখন বের করতে পারছি, আমরা কি করছি, অভিকর্ষজ ত্বরণের মানও বের করে ফেলছি। অভিকর্ষজ ত্বরণ যখন পাহাড়ের উপরে অভিকর্ষজ ত্বরণ যখন বের হয়ে গেছে, তারপরে আমরা পাহাড়ের চূড়ায় কার্যকারী দৈর্ঘ্য বের করে ফেলছি। কারণ অভিকর্ষজ ত্বরণ যেখানে চেঞ্জ হয়ে যাবে সেখানে কার্যকারী দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের পাহাড়ের চূড়ায় কার্যকারী দৈর্ঘ্য বের করছি, তারপরে আমাদের পৃথিবীর কার্যকারী দৈর্ঘ্য বের করছি। এখন আমাদের প্রশ্নের মধ্যে কি ছিল, আমাদের প্রশ্নের মধ্যে ছিল যে কি ধরনের কৌশল অবলম্বন করলে সেকেন্ড দোলকটি আমাদের ভূপৃষ্ঠে যেরকম কাজ করছে, মানে আমাদের পাহাড়ের নিচে যেরকম ছিল, যে নিয়ম নীতি মেনে চলছিল, ঠিক একই নিয়ম নীতি মেনে পাহাড়ের উপরেও একই রকম কাজ করবে। কিভাবে কাজ করবে সেটা বের করার জন্য আমাদের থেকে কি করতে হবে, আমাদের থেকে এখানে করতে হবে যে আমরা এখানে কি করব, এখানে করব যে কার্যকারী দৈর্ঘ্য। তাহলে 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 কার্যকারী দৈর্ঘ্য 0.9929 মাইনাস 0.9918। এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, মানে এইটা থেকে এটাকে যখন বিয়োগ দিব, তখন আমরা মান পাবো যে 0.0011 মিটার। এটা আমরা কি করছি, এটা আমরা করছি যে L মাইনাস L প্রাইম। আমরা যখন L মাইনাস L প্রাইম করব তখন আমরা এই মানটা পাবো 0.0011 মিটার। তাহলে এই মানটা কিসের, এই মানটা হলো যে এই মানটাকে যদি আমরা হ্রাস করি, হ্যাঁ, এই মানটাকে হ্রাস করলে আমরা কি পাবো, এই মানটাকে যদি আমরা হ্রাস করি তাহলেই আমরা পাহাড়ের উপরে গিয়েও এই সেকেন্ড দোলকের নেই, মানে ওই একটি দোলকটি সেকেন্ড দোলকটি উপরে পাহাড়ের উপরে গিয়েও সেকেন্ড দোলকের নেই আচরণ করবে। আমরা যে উদ্দীপকের মধ্যে যে একটি সেকেন্ড দোলককে আমরা পাহাড়ের উপর নিয়ে যাচ্ছিলাম, সে পাহাড়ের উপরে আমাদের পাহাড়ের উপর নিয়ে গেছি, ঠিক আছে, এখন সেটি তো সেখানে গিয়ে তো একই রকম কাজ করতেছে না। তো এখন কাজ যখন করতেছে না তখন আমরা কি করতে পারি, তখন আমাদেরকে সত্য দিয়ে দিয়েছে যে কি, এমন কোন কৌশল তুমি অবলম্বন করো যার ফলে এই সেকেন্ড দোলকটি পাহাড়ের নিচে যেরকম যে নীতিতে যে নিয়মে যে শৃঙ্খলাতে সে চলছিল, যেই নিয়ম নীতি মেনে সে চলছিল, যার মানে নিচে যেরকম উপরে তো ঠিক সেরকম ভাবে চলতেছে না, তো যে নিয়ম নীতি মেনে সে পাহাড়ের নিচে চলছিল ঠিক একই রকম ভাবে আমাদেরকে পাহাড়ের উপরেও চলাতে বলছে। কিন্তু আমরা আমাদেরকে যখন এই সত্যটা দিয়ে দিছে তখন আমরা কি করছি, আমরা এই ইকুয়েশনটা বের করছি, এই যখন এই মানটা বের করছি, এই মানটা বের হওয়ার পরে আমরা বলতেছি যে এখন এই মানটাকে তোমরা হ্রাস করে দাও। এই মানটাকে যদি তোমরা হ্রাস করতে পারো তাহলে এটি পাহাড়ের উপরে এসে কি হবে, আমাদের মানে যে নিয়ম নীতিতে সে পাহাড়ের নিচে চলছিল, যে সেকেন্ড দোলকটি যে নিয়ম নীতিতে মেনে চলে, মানে প্রতি সেকেন্ডে অর্ধ দোলক হয়, আর 2 সেকেন্ড মিলে কি একটি পূর্ণ দোলক হয়। মানে সে ববটি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, আবার ফিরে আসবে, সে একই জায়গায় ফিরে আসবে, তো যাওয়া এবং আসা সবকিছু মিলাই সে কি একটি সেকেন্ড দোলক বা পূর্ণ দোলক। তাহলে সে পূর্ণ দোলকটি ভালোভাবে হওয়ার জন্য যেরকম সে ভূপৃষ্ঠে ছিল সেরকম সে পাহাড়ের উপরেও যেন হয়, তার জন্য আমাদের থেকে এই মানটিকে হ্রাস করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে তাহলে সুতরাং 0.00111 মিটার হ্রাস করলে
পাহাড়ের উপরেও পাহাড়ের উপরে সেকেন্ড দোলকের ন্যায় আচরণ করবে। তাহলে এটিকে আমরা আরেকবার দেখি যে কি বলছে কি করছি। আমাদেরকে বলছিল যে আমরা যে একটি সেকেন্ড দোলককে পাহাড়ের উপর নিয়ে যাচ্ছিলাম, সেই সেকেন্ড দোলকটিকে কিভাবে নিয়ে মানে কি করলে সে সেকেন্ড দোলকটির সাথে কি করলে আমাদের সেকেন্ড দোলকটি পাহাড়ের নিচে যেরকম ছিল একই রকম উপরেও চলবে, মানে নিচে যেরকম চলছিল উপরেও ঠিক একই রকম চলবে। এখন সেটি যখন আমাদেরকে বলছে কি কৌশল, তখন আমরা সেই কৌশলটাকে একটু ম্যাথমেটিক্যালি আমাদেরকে বলছে আবার সেই কৌশলটিকে তোমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা সেই কৌশলটিকে গাণিতিকভাবেও বিশ্লেষণ করার চেষ্টা করছি। যে প্রথমে বের করছি কি পৃথিবী পৃষ্ঠের দোলকের কার্যকারী দৈর্ঘ্য, পৃথিবী পৃষ্ঠের দোলকের কার্যকারী দৈর্ঘ্য L is equal to কি সেটা বের করছি। L is equal to কি বের করার জন্য আমাদের থেকে একটি সূত্র ইউজ করতে হয়েছে, কারণ সেই সূত্রের মধ্যে আমরা L পাচ্ছি, এছাড়া এখানে L এর কোনো চিহ্নই নাই। আমাদের উদ্দীপক কোনো L এর কিছু বলে নাই, আমাদের প্রশ্নের মধ্যেও L এর কিছু দেয় নাই, কিন্তু আমাদের থেকে তো L লাগবে, কারণ আমাদের থেকে কার্যকারী দৈর্ঘ্যটা বের করতে হবে। তো আমরা L বের করার জন্য আমরা সূত্র এটা ইউজ করছি, T is equal to 2 pi root L by G সূত্রটা ইউজ করছি। সূত্রটা থেকে আমরা L কে বের করে নিয়েছি, তারপর যা যা ছিল সবকিছুর মান বসাইছি, মান বসাই ঠিক একই রকম ভাবে কার্যকারী দৈর্ঘ্যটা বের করে ফেলছি। কিসের কার্যকারী দৈর্ঘ্য? পৃথিবী পৃষ্ঠে, মানে পাহাড়ের নিচে। তারপর আমরা পাহাড়ের নিচের তো মান বের করছি, এখন আমাদের থেকে পাহাড়ের উপরে যেতে হবে। পাহাড়ের উপরে প্রথমে আমাদের থেকে দেখতে হবে পাহাড়ের উচ্চতা, পাহাড়ের উচ্চতাটা কত। পাহাড়ের উচ্চতা আমরা বের করলাম, পাহাড়ের উচ্চতার একটা সূত্র আছে t প্রাইম বাই t মাইনাস 1 ইনটু r। এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা না জানলে মুখস্থ করে নিব, সমস্যা নেই। তো সেই সূত্রটা অনুযায়ী আমরা বসাইছি মান, মান বসানোর পর আমরা একটা মান পাইছি। সেই মানটা পাওয়ার পরে আমরা দেখতেছি যে আমাদের পাহাড়ের নিচে যেরকম অভিকর্ষজ ত্বরণ আছে, মানে যে মানটা আছে অভিকর্ষজ ত্বরণ পাহাড়ের নিচে, সেটি পাহাড়ের উপরে কিন্তু ভিন্ন হয়ে যায়। পাহাড়ের নিচে একটি মান, পাহাড়ের নিচে যদি 2 থাকে উপরে গিয়ে 3 হয়ে যায় অথবা 4 হয়ে যায়, সেটা ভিন্ন হয়ে যায় মোট কথা। তাহলে আমাদের থেকে যখন ভিন্ন হয়, মানে অভিকর্ষজ ত্বরণ যখন ভিন্ন হয়, তাহলে আমাদের কার্যকারী দৈর্ঘ্য ভিন্ন হয়ে যাবে, কারণ আমরা কার্যকারী দৈর্ঘ্য পাইছি যে অভিকর্ষজ ত্বরণের সাথে কাজ করে। অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠে ছিল 9.8, কিন্তু আমরা যখন অভিকর্ষজ ত্বরণটা যখন উপরে আমরা পাহাড়ের উপরে গেছি, তখন সেটা হয়ে গেছে 9.78866, তাও মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন এটা যখন হয়েছে, তখন আমরা আবার আমাদের থেকে পাহাড়ের উপরের অভিকর্ষজ ত্বরণ বের করতে হয়েছে। তো সূত্র তো একই, পাহাড়ের উপরের অভিকর্ষজ ত্বরণের যে সূত্র আর পাহাড়ের নিচের অভিকর্ষজ ত্বরণের সূত্র, মানে সরি, পাহাড়ের উপরে কার্যকারী দৈর্ঘ্য যেরকম যে সূত্র দিয়ে বের করব, ঠিক একই রকম সূত্র দিয়ে আমরা পৃথিবীর কার্যকারী দৈর্ঘ্য বের করছি। সূত্র একই, শুধু কি হয়েছে প্রাইম যখন L প্রাইমের মান বের করতেছি, তাই যে মানগুলো আছে সবকিছুকে প্রাইম দিয়ে দিব, কারণ আমরা প্রাইমের মান পাইছি আগে, G প্রাইমের মানও পাই করছি, T প্রাইমের মান 2, তারপর আরগুলো তো প্রাইম নাই। তো যেরকম আছে যেরকম বসাইছি, সূত্র দিছি, সূত্রের সাথে আমরা আমাদের মানগুলো দিছি, মান দেওয়ার পরে মান বের হয়েছে, মান বের হওয়ার পরে আমরা সবকিছুর মান পেয়ে গেছি। এখন আমরা যাব আমাদের সত্যে, বলছে কি করলে, কি করলে মানে কোন ধরনের কৌশল অবলম্বন করলে আমরা কি পাবো। আমরা মানে ওই পাহাড়ের উপরেও আমাদের সেকেন্ড দোলকটি একই নিয়ে কাজ করবে। তাহলে সেটা করার জন্য আমরা কি করছি, L থেকে L প্রাইম বিয়োগ করে দিছি, মানে পৃথিবীর যে মানটা পাইছি পৃথিবীর কার্যকারী দৈর্ঘ্য থেকে আমরা কি করছি, পাহাড়ের কার্যকারী দৈর্ঘ্যকে বিয়োগ করে দিছি। বিয়োগ করার পর পাইছি 0.0011 মিটার। এটা আমরা পাইছি।
এখন এই মানটাকে যখন আমরা হ্রাস করে দিব, মানে এই মানটাকে যখন আমরা গায়েব করে দিব, তখন গিয়ে আমরা কি পাবো? তখন গিয়ে পাহাড়ের উপরও সেকেন্ড দোলকটি, মানে পাহাড়ের উপরও যে দোলকটি নিয়ে যাব, সে দোলকটি সেকেন্ড দোলকের ন্যায় আচরণ করবে। তাহলে আমার মনে হয় না এখানে না বুঝার মতো কিছু আছে। আর কিছু যদি তাও না বুঝে থাকো তাহলে আমাকে আবার কমেন্ট করে বলবা, অথবা ইনবক্সে নক দিয়ে বলবা, সমস্যা নেই, আবার বুঝিয়ে দিব আমি। এটা হ্যাঁ, এটা একটু মানে জটিল আছে, কিন্তু জটিল থাকার পরেও এইভাবে যদি ইজিলি করার চেষ্টা করি তাহলে এটা আর জটিল থাকবে না। ধাপে ধাপে কোন জায়গায় কোন সূত্রটা ইউজ করছি, কার জন্য কি, এল প্রাইমের জন্য কোন সূত্র, এল এর জন্য কোন সূত্র, তারপর এস এর জন্য কোন সূত্র, জি প্রাইমের জন্য কোন সূত্র, আর জি এর জন্য বা কোন সূত্র, সবকিছু সূত্রগুলো আমরা যদি মাথায় রাখি, মানগুলো সবকিছু দেওয়া আছে, সেই সূত্র অনুযায়ী বের করতে পারবো। এখানে না বুঝলে কমেন্ট করতে পারবা, ইনবক্সে নকও দিতে পারবা, সমস্যা নেই, আবার বুঝিয়ে দিব। কিন্তু কথা হলো এইরকম ম্যাথগুলো প্রতি বছর ঘুরাই ফিরাই যেভাবে হোক দেওয়ার চেষ্টা করে। এখন এটা যে হুবহু আসবে তা না, এটার মান চেঞ্জ করে দিবে। এখানে বলবে যে হয়তো বলবে যে এখানে পাহাড় বলছে, এখন এটাকে আবার বলবে যে স্পেস, মানে আমাদের পৃথিবীর বাইরে গেলে সেই সেকেন্ড দোলকটি কিভাবে কাজ করবে, অনেক রকম ঘুরাই ফেঁসাই দিতে পারে। কিন্তু যেভাবে দেখ, ওরা দেওয়ার পর একটা হিংস দিয়েই দিবে। যেমন এখানে হিংস দিয়ে দিছে যে সেকেন্ড দোলক মানে কি, তারপরে দিনে 50 সেকেন্ড দিনে 50 সেকেন্ড সে হ্রাস পায়, সবকিছু দিছে। সবকিছু এরকম সূত্র মানে আমাদেরকে হিংস দিয়ে দিবে, হিংস ধরে ধরে আমরা এটা করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। আর যদি কোনো সমস্যা হয় ইনবক্সে নক দিবা, কমেন্ট করবা, তাহলে আবার বুঝিয়ে দিব। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে।